गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू राधिका's डेली लाइफ। तो বাজতেছে সকাল 8:30। আমি উঠেছি অ্যাকচুয়ালি 6টায়, যদিও আজকে শনিবার, মানে শনিবারে শুক্র শনি একটু দেরি করে উঠি, কিন্তু ইদানিং মানে কয়েক মাস ধরে মানে বন্ধ থাকুক আর স্কুল খোলা থাকুক আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু মানে স্টুডেন্ট লাইফে বা যখন বয়স আর একটু কম ছিল আমি একটানা একদম 10-12 ঘন্টাও ঘুমাইতে পারতাম, এরকমও রেকর্ড আছে। তো এই যে দেখো তেনারা ঘুমাচ্ছে, সামিতার রাধিকা, আর ওই ঘরে রাধিকার বাবা ড্রয়িং রুমে। তো ঘুম ভেঙে তেমন কিছুই করি নাই, বসে বসে একটু স্টাডি করলাম। স্টাডি করে এখন আসছে আমার ব্লাড নিতে, রেগুলার ব্লাড চেক আপ, যেটা 6 মান্থ ইন্টারভ্যালে করি। তো ব্লাড দিব, দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো, এই জন্য এখনও ব্রেকফাস্ট করিনি। আর ব্লাড দিয়ে সামিতাকে ডেকে দেবো, আর রাধিকা আর একটু ঘুমাবে যেহেতু ওর বন্ধ। তো এই যে আমার ব্লাড নিল, ব্লাড দিয়ে আসলাম, আর এই যে সামিতাকেও ডেকে তুলছি। গুড মর্নিং, উঠো, পরোটা খাবে, উঠো, পরোটা সবজি। আর রাধিকাকে এখন ডাকবো না, ডাকলে খুব অশান্তি করবে। তো চলো আমি যাচ্ছি, হ্যাঁ তুমি জয়েন করো। এই যে আমাদের ব্রেকফাস্ট, এই দেখো পরোটা আর সবজি। ঠিক আছে, এখন আমরা খাবো। পূজার ঠাল নিয়ে আসো, খাবো, দিদি আসতেছে। হ্যাঁ, এই যে সকাল সকাল চা নিয়ে বসছি, আর এই যে আরেকজন ফোনে ব্যস্ত কথা বলছে। তো এবার দুপুরের লাঞ্চে বসে গেছি, শাক, বরবটি ভর্তা আর মুগ ডাল দিয়ে মিক্স সবজি। আর ভর্তাটা কিন্তু দুর্দান্ত, তোমরা করে দেখতে পারো। বরবটি ভর্তাটা একদম অমৃতের মতো লাগে, এটা দিয়েই খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে বাজতেছে বিকেল 4:26। আমরা একটু রাজবাড়িতে যাব। আসলে আমাদের কারোরই মানে সামিতার বাবার বা আমার যাওয়ার মন ছিল না, যেহেতু দেশের মানে কি বলবো বন্যা টন্যা হচ্ছে, মনটা খারাপ। কিন্তু এখন একটু অবস্থা স্বাভাবিক হয়েছে, আর বাচ্চারা অনেক দিন ধরে মানে কোথাও যায় না। একটু দাঁড়া, একটু কথা বলি। আচ্ছা বলো। বন্ধুরা, আমার একটু জল হয়েছে, ডাক দিয়ে সর্দি পড়তেছে, প্লিজ তোমরা আমাদেরকে আশীর্বাদ করো কেমন বন্ধুরা, যেটা আমি সুস্থ হয়ে যাই। হ্যাঁ, সবাই ওর জন্য আশীর্বাদ করো। ওরও শরীরটা ভালো না, ওর বোনেরও ভালো না, ওদের দুজনেরই একটু মানে অ্যাকচুয়ালি সামহিতা স্কুল থেকে ইনফেকশনটা নিয়ে আসছে। ওর ক্লাসের কারো সর্দি কাশি এগুলো হয়েছিল, তো সামহিতার হয়েছে, এখন রাধিকারও হয়েছে। ও হাঁচু দিচ্ছে, আমাদের সাথে ঘুমাচ্ছে, কন্টামিনেটেড হয়েছে। তো যাই হোক, যা বলছিলাম, তো বাচ্চারা অনেক দিন ধরে বাইরে যায় না, ওদের মন খুব খারাপ। আর সামনের সপ্তাহ থেকে ওদের এক্সামও শুরু হচ্ছে রাধিকার, এই জন্য ভাবলাম যে রাজবাড়ি যাই। তারপর পূজাও খুব অস্থির হয়ে গেছে, বাইরে যাবে। রাধিকাও সামহিতা তেমন একটা অস্থির হয় নাই, ও ঘরেই ভালোবাসে। তো এই যে দেখো রাধিকার বাবা রেডি হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে। তো দেখি দাঁড়াও সামহিতা রেডি হয়েছে নাকি। পূজা রেডি হয়ে গেছে। রেডি হয়েছে, এখন সুন্দর লাগতেছে। পায়ে একটু নেল পলিশ দিছি, দেখো কি কালার? রেড। ওকে, সুন্দর। রেডি হয়ে মা, গাড়ি চলে আসছে, উঠো 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 উঠো। এইভাবে দিও না। হ্যাঁ, এখন যাও, শেষ না? স্পেক করেন। সবাই রেডি হয়ে গেছে, গাড়ি চলে আসলে আমরা রওনা দিয়ে দিব। এই দেখো বাচ্চারা কত খুশি, ওদের জন্য আসলে যাওয়া। আমার ব্যাগ তুমি নিয়ে আসছে, গাড়ি আসছে। চলে আসছে গাড়ি, ওই যে চলো। এখন বড় হয়ে গেছে। চলো তাড়াতাড়ি। ডেবিট কেন করছে? এই যে আমরা রান্না দিয়ে দিচ্ছি, গাড়িতে পিছনে বসছি পূজার সামনেটাই। এখানে আমরা তিনজন বসছি। এই যে আমরা চলে এসেছি দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়িতে। আমরা অবশেষে চলে এসেছি দিনাজপুর রাজবাড়ির সিংহদ্বারে। সিংহটা রাজাদের প্রতিপত্তিরই যেন একটি প্রতিমূর্তি। তো প্রথমেই আমরা যাব কালিয়াজিউর মন্দিরে। কালিয়াজিউর মন্দিরটি হচ্ছে
মেনলি শ্রীকৃষ্ণের মন্দির, যেখানে প্রত্যেক জন্মাষ্টমীতে কান্তজিউ আসেন এবং এখানে বড় করে পূজা ভোগরাগ হয়। তো আমরা সবাই প্রবেশ করছি এখানে। তো আমরা এখন প্রবেশ করতেছি। ওই যে এরিয়াটা, এদিকে অনেক গাছ মন্দিরে। কীর্তন হচ্ছে মনে হয়, কীর্তনের শব্দ শুনতে পাচ্ছি। কীর্তন হচ্ছে নাকি? শব্দ শুনতে পাচ্ছি। এই দেখো কালিয়াজিউ মন্দিরম রাজবাটি। হ্যাঁ, যা ভাবছিলাম, মন্দিরে কীর্তন চলতেছে। এখানে দেখো সব ধর্মের লোকেরাই আসে দেখতে। এই জিনিসটা খুব ভালো লাগে, মানে দিনাজপুরে খুব সম্প্রীতি, হিন্দু মুসলিম সবার মধ্যে এত সম্প্রীতি, এত ভালো একটা জায়গা দিনাজপুর। আর দিনাজপুরের লোকাল মানুষরা অদ্ভুত ভালো। যেখানে কীর্তন হচ্ছে, চলো আগে মন্দির দেখি তারপর কীর্তনে যাব। কোনো অনুষ্ঠান নাকি না জন্মাষ্টমীর জন্য প্যান্ডেল করছে? সামনে জন্মাষ্টমী। মন্দিরটা তো দারুণ সুন্দর, দেখো মন্দিরের কারুকাজটা কি সুন্দর। কিন্তু ওই যে প্যান্ডেল সামনে, পুরো মন্দিরটা তুলতে পারলাম না সুন্দর করে, এটা একটা কষ্ট রইল। দেখি এদিক থেকে তুলতে পারি নাকি, দাঁড়াও। চলো এই মন্দিরটা একটু প্রদক্ষিণ করছি, ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে ভোগগড়, এখানে ঠাকুরের ভোগ লাগানো হয়। মন্দিরের সিঁড়িতে ওঠার নিষেধ, ভিতরে প্রবেশ নিষেধ, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে কান্তজি আসেন জন্মাষ্টমীর দিনে, ভোগরাগ হয়, পুজো হয়, এই জন্য বিশাল আয়োজন করে প্যান্ডেল ট্যান্ডেল টাঙানো হচ্ছে। তো দেখো মন্দিরটা যতটুক পারি দেখাই দিচ্ছি। দিনাজপুর রাজবাড়িতে দুর্গা মন্দিরের উত্তর দিকে ঠাকুরবাড়ি মহলে কালিয়াজিউর মন্দির অবস্থিত। এই মন্দিরটি 1700 শতকে নির্মিত। জন্মাষ্টমীর 2 দিন আগে ষষ্ঠীতে কান্তজিউ মন্দিরের রুক্মিণী কান্ত বিগ্রহকে এই মন্দিরে নিয়ে আসা হয়। অতীতে ময়ূরপঙ্খী নৌকায় চড়ে ঢেপা নদী হয়ে সড়ক পথে পদব্রজে চতুর্দোলায় জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা করে বিগ্রহ আনা হতো। বর্তমানে এটি প্রচলিত থাকলেও সেই বিশেষ ময়ূরপঙ্খী নৌকার অস্তিত্ব নেই। তো দুর্গা পূজার সময় ভক্তহৃদয় এই বাড়িতেই কান্তজিউকে দর্শন করতে পারেন। প্রথা অনুযায়ী এই বিগ্রহকে 3 মাস রাজবাড়িতে রেখে রাস পূর্ণিমার 2 দিন পূর্বে ত্রয়োদশী তিথিতে পুনরায় পদব্রজে চতুর্দোলায় করে কান্তজিউর মন্দিরে ফিরিয়ে আনা হয়। এখানে গান হচ্ছে। তো চলো, রাধিকার বাবা না একদম দেখো ঘেমে কি হয়েছে, বাইরে একদম মানে আসলে ওর এমন অভ্যাস খারাপ হয়েছে, ওর অফিসেও আছি, বাসায় রুমে এসে আছি, ছাড়ে বাইরে একদম মানে ঘেমে যায়। খুবই খারাপ অভ্যাস হয়েছে। আমি বলছি যে তুমি কানাডা চলে যাও, তোমার জন্য বাংলাদেশ উপযুক্ত না। আর আমার তো ঠান্ডা খুবই অসহ্য লাগে। আমার জন্য এই দেশের ওয়েদারটা বেস্ট, না ঠান্ডা না গরম। তো চলে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে। এই দেখ গাছ ভর্তি কাঁঠাল, দেখছিস? হ্যাঁ, খাবি? খাইতে চাই, চল। তো এবার আমরা যাচ্ছি রাজবাড়ির দুর্গা মন্দিরের উদ্দেশ্যে, যেখানে প্রত্যেক বছর মহাসমারোহে মা দুর্গা পূজিত হন। এখন আমরা দুর্গা মন্দিরটি দর্শন করব, আপনারাও চলুন আমাদের সাথে। এই যে রাজবাড়িতে ঢুকছি, এখানে দুর্গাপূজাও হইতো। চলো, রাজার বাড়ি, রাজা নেই, রানী নেই, কিন্তু ওদের বিল্ডিং আছে। পাপড় নিবা? আচ্ছা দেখবো না, আগে দেখে আসি। আচ্ছা, ওনারা পাপড় বানান, আপনারা আসলে নিতে পারেন। দিনাজপুরের পাপড় এমনিই ফেমাস। তো এই যে দেখো রাজবাড়িটা কি বিশাল বাড়ি ছিল। এটা মন্দির, ওই যে দুর্গাপূজা হইতো। মেইন বাড়ি কোন দিকে ওদের রাজাদের? সব ভেঙে চুরে গেছে, আসলে কি বলবো। এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গাপূজা হয়। এই সামহিতা লাগালাগি করো না।
দেখো ঠেলা গাড়ি ভর্তি জাম্বুরা। জাম্বু আরে ওইটা ঠেলা গাড়ি না, এটা তো সিএনজি। আমি ওইটা বলছি। হ্যাঁ সিএনজি ভর্তি ও জাম্বুরা। এত জাম্বুরা এখানে কেন? জাম্বুরা দেখলে বাবার কথা মনে হয়। বাবার না জাম্বুরা খুব ভীষণ প্রিয়। মেরি ঢোলে না শুন, নুপুর বাজায় বাজায় গান গাবে, বুঝছো সমিতা? পূজা এখানে কিছু আছে। নিশা 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 গানি গাবো, আমি যাবো। হ্যাঁ তো আমরা অবশেষে রাজার বাড়িতে চলে আসছি। দেখো কি সুন্দর বাড়ি, অথচ ধ্বংস হয়ে গেছে। চলো আমরা ভিতরে যাই। আসো সামিতার বাবা। বাচ্চারা অলরেডি চলে গেছে ভিতরে, ওদের এত ইন্টারেস্ট। আমি বললাম যে এখানে মেরি ঢোলনা শুন আছে। এই দেখো দিনাজপুর রাজবাড়ির প্রাসাদটি 1806 থেকে 1951 সাল পর্যন্ত বৃহত্তর দিনাজপুর জেলার জন্য একটি প্রতীক ছিল। ভবনটিতে ছিল 3টি মহল। এর মধ্যে আয়না মহলটি ছিল কাঁচ ও মার্বেল দিয়ে সজ্জিত একটি আদালত ঘর, একটি গ্রন্থাগার, একটি গুপ্তধন ছিল, তোষখানা, এছাড়াও ছিল রানী মহল। তো যাই হোক আমরা একে একে সব দেখব। অনেক ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ লাগছে যে এত সুন্দর রাজবাড়িটি একদম ধ্বংস হয়ে গিয়েছে, মানে দেখার মতো কিছুই নেই। দেখো গাছপালা উঠে একদম অবস্থা খারাপ, দেয়ালগুলোর সব খসে খসে পড়ে গেছে। স্থানীয় ঐতিহাসিকদের মতে রাজবাড়িটি রাজা দীনরাজ ঘোষ দ্বারা নির্মিত হয়। রাজা দীনরাজ ঘোষের নামকরণেই কিন্তু দিনাজপুর জেলার নামকরণ করা হয়েছে। তবে রাজা শ্রীমন্ত দত্ত প্রাসাদটি প্রতিষ্ঠা করেন বলেও দলিল রয়েছে। রাজা প্রাণনাথ ও রামনাথের আমলে আয়নার মহলটি নির্মাণ করা হয়েছিল। এটাও বিশ্বাস করা হয় যে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন 15 শতকের প্রথম দিকে রাজা গণেশ। তো যাই হোক রাজবাড়িটি কিন্তু 16.41 একর জমি নিয়ে গঠিত হয়েছিল এবং বেশিরভাগ কাঠামোই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জমিদার বাড়ির পেছনে আছে রানীদের স্নান করার জন্য একটি বাঁধানো পুকুর ঘাট, যেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং সাজসজ্জার জন্য একটি ঘর। তারপর অনতি দূরে আছে ফাঁসির মঞ্চ, যেখানে লোকজনকে অপরাধীদের ফাঁসি দেওয়া হতো। কিন্তু ওই দিকে প্রায় কি বলবো ঝোপ জঙ্গল হয়ে ভর্তি। বাচ্চাদের নিয়ে ভয়ে গেলাম না, সাপ খুব থাকতে পারে। কিন্তু রাজাদের অবকাশ যাপনের জন্য একটি সুখসাগর নির্মাণ করেছিলেন, ওইটা তোমাদেরকে দেখিয়ে দিব। 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর প্রাসাদটি পরিত্যক্ত হয়। দিনাজপুরের মহারাজা গিরিজানাথ দেশ বিভাগের পর প্রাসাদ ত্যাগ করেন এবং সপরিবারে ভারতে চলে আসেন। আর এই যে দেখো এটা হচ্ছে সুখসাগর, যেটার কথা তোমাদের বলেছিলাম একটু আগে, যেখানে রাজারা বিকেলে অবকাশ যাপন করতেন। আমি রাধিকার বাবাকে বলছি এখানে নিশ্চয়ই রাজা রানী সন্ধেবেলায় বসে বসে চা খেতেন আর সূর্যাস্ত দেখতেন। তো যাই হোক সুখসাগরটা অনেক বড়, কিন্তু এখানে কোনো বোটিং বা কিছুর ব্যবস্থা নেই, থাকলে অনেক ভালো হতো। এবং যারা প্রকৃতি ভালোবাসো তারা বিকালে অবশ্যই সূর্যাস্ত দেখতে দিনাজপুরে যারা আসবে সুখসাগরে আসতে পারো। জায়গাটা প্রচণ্ড নিরিবিলি, কিন্তু এমনিতে খুবই সুন্দর, অনেক গাছপালা আছে। আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক এটাই হচ্ছে সেই বিখ্যাত সুখসাগর, যেটা জমিদার দ্বারা নির্মিত হয়েছিল। বাবা একটু দেখাও ধুতরা ফুল, সামিতার বাবা নিয়ে আসছে। আজকে সোমবার না, আজকে না সরি আজকে তো শনিবার, কালকে অবশ্যই স্কুল আছে। এই যে চলে যাচ্ছে সুখসাগর থেকে। বাই বাই সুখসাগর, বাই বাই সুখসাগর। আবার আসবেন সুখসাগর। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা ভালো না তেমন, দারুচিনি রেস্টুরেন্ট। চলো সুখসাগর পেরিয়ে যেতে যেতে এই সুন্দর সবুজ একটা মাঠ চোখে পড়বে। আমার কাছে অনেকটা সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড দিনাজপুরের মধ্যে লাগছিল। এই যে রাস্তায় গাড়ি থামিয়ে ওরা চা খাচ্ছে। এটা দিনাজপুরের স্পেশাল চা না, দুধ চা।
গরুর দুধ ঘন করে। এই মাথার মধ্যে চা নিয়ে জামাল কুদু করতেছে না মাও। মানুষের গ্লাস ভাঙলে পয়সা দিতে হবে, বুঝছো? নিজের ইয়ে না। স্বামী তো চা খাচ্ছ না? মা খাওয়া শেষ, এই যে 2টা। আচ্ছা শেষ তোমাদের? রাধিকা আর আমি খাইনি চা, তাই না বাবা? না আমি খাইতেছি। খাই। একদম পুরো চেঞ্জ। এই যে রাধিকা বাবার কাছ থেকে শেয়ার নিচ্ছে, চাও চা খাবেই খাবে। গরম? ও খাবেই খাবে। আমার আজকে শরীরটা ভালো না, নাহলে আমি অন্যদিন খাই চা। এখানে একটা জায়গায় পুরি খুব ভালো পাওয়া যায়, পুরি আর গুড়ের জিলাপি, আর এই জায়গাটায় দুধ চা খুব ভালো পাওয়া যায়। কিন্তু আজকে আমার সকাল থেকে শরীরটা এত খারাপ না, একদম খেতে ইচ্ছে হচ্ছে না। তোরা খেয়ে নিচ্ছে, এটাকে একটু ঔষধ দিই। আমি রওনা দিয়ে দিব। চিটো রাখি। এই যে আমরা বড় মাঠ ক্রস করছি, তারপর ওই দিকে একদম বড় মাঠের কাছে আমাদের বাসা। তো এই যে কোয়ার্টার আর কি। তারপরে রাধিকা রোজ এই জায়গায় আসলে রাস্তা চিনায় দিবে, বলে যে রাস্তা ভুলে গেছো, আমি রাস্তা চিনায় দিই। ও চিনায় দিচ্ছে রাস্তা। দেখো সুজা নাকি? দেখো দেখো এখানে দাঁড়াও। দাঁড়ায় দাঁড়ায় রাস্তা চিনায় দাও আঙ্কেলকে। হ্যাঁ দেখো। আরে আমার ডাইরেকশন দাও আর আঙ্কেল ওই জায়গায় এসে রাস্তা ভুলে যায় রোজ। সামনে যাও, সামনে। হ্যাঁ সামনে যাবে? আচ্ছা যাচ্ছি। তারপর সামনে যাও। সামনে যাচ্ছি। এখন কোন দিকে যাবে বলে দিও, আঙ্কেল তো ভুলে গেল। এরপরে কোন দিকে যাব? সামনে গিয়ে তারপর হচ্ছে আরেকদিকে সুজা, আরেকটু সামনে। আচ্ছা হ্যাঁ, আরেকটু সামনে যাচ্ছে। আরেকটু সামনে না, আর কি সুজা, আচ্ছা সোজা গেছে তো। বাঁকা জায়গা না। আচ্ছা বাঁকা যাবো। এই যে এখানে মাঠটা দেখো, বিকালে রোজ এখানে চটপটি ফুচকা এগুলো কোন দিকে বিভিন্ন যাবে? তারপর হচ্ছে লোকজন আসে। এই দেখো একদম জমজমাট, দুই দিকেই মাঠ। তারপর হচ্ছে আরেকটু সামনে যেতে হবে। এখন তো বামে, তাই না? হ্যাঁ বামে। বাচ্চাটা চিচ্ছি হ্যাঁ। কি হয়েছে? দেখতেছে না গাড়িতে লাগলে আরেকজন। গাড়িতে রেখে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ এখন কোন দিকে? তারপর হচ্ছে আরেকটু দিকে, মানে আরেকটু সামনে যেতে হবে। আচ্ছা একটু সামনে যাচ্ছি। তারপরে বড় মাঠ দেখি আজকে জমজমাট। আজকে ছুটির দিন না? একদম সবাই ফুচকা চটপটি খেতে আসছে। একেবারে ওইখানে খোলা আছে। আস্তে আস্তে আঙ্কেল, সামনে গালি। ওই স্প্রে থেকে স্প্রে বের হয়, রাধিকা বলে বের হয় না, এটা হাঁটছি। হাঁচি দেয়। এই জিনিসটা আমার খুব মজা লাগছে। কিন্তু এটা যে কুবা হয়ে গেছে, তাই হলে কিছু তো বলতে পারে না। হাঁচি দিয়ে ওর ঠান্ডা লাগছে, ওই যে এসির বাতাস আঙ্কেল এসি ছেড়ে রাখে না, এই জন্য ঠান্ডা লাগছে। এটা এখন হাঁচি কোন দেয়। দিকে যাব বলো? তারপর আরেকদিকে যাও, হ্যাঁ এখন বাম দিকে। আবার বাম দিকে। তো রাধিকায় বাসা চিনাই দিচ্ছে, আমরাও বাসায় চলে যাচ্ছি। তো চলে আসছি বাসায়, এখন ঘরে যাব, ঘরে ঢুকবো। চলো রাধিকা, অন্ধকার কেন? হ্যালো এভরিওয়ান, রাত বাজতেছে 11টা। আমি এসে এত অসুস্থ হয়েছি, শুয়ে পড়েছিলাম। তো গলা ব্যথা, রক্তের রিপোর্টও আসছে, হিমোগ্লোবিন খুবই কম আমার, এই জন্য হয়তো বা শরীর এত খারাপ লাগছে। আর এইদিকে রাধিকার জ্বর আসছে, আর কাশি সর্দি, আমারও কাশি। জ্বর আসেনি, তবে মাথায় প্রচন্ড ব্যথা আসি আসি করছে। আমার মানে তোর আমি একেবারে নড়াচড়া করতে পারছি না, একটু মানে হ্যাঁ, ও খায়ও নাই, দেখি কিছু খায় নাকি, বলতেছে বান খাবে, দেখি বান খাওয়াইতে পারে নাকি। বান্না বোন। বনকে বান বলে ইংলিশে, বান। তো যাই হোক, বনরুটিও বলা যায়, একই কথা। তো যাই হোক, আমরা দেখি কি করা যায়। আমার শরীরটা খুব খারাপ, সবকিছু কিন্তু সামিটার রেসপন্সিবল। ওই স্কুল থেকে প্রত্যেক বছর ভাইরাস কালেক্ট করে নিয়ে আসে জীবন। চুপ করো। আর বন্ধুরা আমার দিদি আর পূজারি রে, তাই শুকে তুই শুক সন্ধ্যায় আমাকে জ্বালায় আর জ্বালায়। হাতটা সরা। তাই ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, গুড নাইট বলে দাও। আর বন্ধুরা হনুমান নাম তোমাদের বলতেছি, তোমরা আমাকে দুহাত করে আমাকে আশীর্বাদ করবে, যাতে আমি সুস্থ হয়ে যাই। এর মধ্যে ওর
জানবিলে 1 তারিখ থেকে পরে পরীক্ষা। যাই তো গুড নাইট বন্ধুরা আবার কালকে বাই, দেখা হবে। আশীর্বাদ করবে, কালকে স্কুলে পাঠাবো না, আবার 1 তারিখ থেকে পরীক্ষা, যাতে ও সুস্থ হয়ে যায়, সবাই আশীর্বাদ করো। আসি, গুড নাইট।